বন্ধুরা, শীতের পিঠে পুলি বানাচ্ছিলাম আর এই পিঠেটা না বানালে কেমন একটা নিজেকে ইনকমপ্লিট লাগছিল। তো যেমন ভাবা তেমন কাজ, বানিয়ে ফেললাম সববার প্রিয় তেলের পিঠা বা পোয়া পিঠা। তো বন্ধুরা, খুব সহজেই এই গোল গোল একদম তুলতুলে ভেতর থেকে জালিদার এই পোয়া পিঠা বানিয়ে ফেললাম খুব সহজেই। তো দেখতে চাও কেমন ভাবে? তো আজকের ভিডিওটা দেখতে থাকো, সেই সঙ্গে থাকছে অনেক রকম টিপস আর ট্রিক্স কিভাবে এই রকম জালিদার পোয়া পিঠা তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আজকের এই তেলের পিঠা বা পোয়া পিঠা আমি বানাবো রাইস পাউডার দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে। মার্কেটে যে চালের গুঁড়োটা পাওয়া যায় না, ওটাই নিয়েছি আমি। তো এখানে আমি একটা বোলের মধ্যে 1.5 কাপের মতো চালের আটা বা চালের পাউডার বা রাইস পাউডার যাই বল না কেন, ওটাই নিয়ে নিলাম। সুজি দিয়েও অবশ্য বানানো যায়। তো এরপর কি করব, 1/2 কাপের কাছাকাছি আমি ময়দা যোগ করলাম আর সঙ্গে একটুখানি নুন দিলাম। দিয়ে সমস্ত উপকরণটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ময়দাটা অবশ্যই তোমরা দিও। ময়দাটা দেওয়ার জন্য এই যে তোমার পোয়া পিঠা বা তেলের পিঠা হবে, এগুলো খুব সুন্দর ফোলা ফোলা হবে এবং ভেতর থেকে ভীষণ নরম সুন্দর হবে। তো সেই জন্য শুধু চালের আটা না ব্যবহার করে একটুখানি ময়দা দিও। এরপর যেটা অ্যাড করব, শীতকালে যেটা না হলে পিঠে পুলি ইনকমপ্লিট, তো একটুখানি গুড় দিচ্ছি। তো গুড়টাকে আমি আগে থেকেই মেল্ট করে রেখেছিলাম এবং ঠান্ডা করে নিয়েছিলাম। মোটামুটি এখন কুসুম গরম টাইপের আছে বলতে পারো। তো গুড়টাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব এই চালের গুঁড়ো বা তোমার ময়দার সঙ্গে। তো হাত দিয়েও মেশাতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এখানে একটু যন্ত্রপাতি দিয়ে মেশানোর চেষ্টা করছি বটে, তবে পরে বুঝে গিয়েছিলাম যে হাত দিয়ে মাখানো সব থেকেই বেটার। আর যে বিষয়টা খেয়াল রাখবে, গুড়ের টেম্পারেচারটা যেন কম হয়, মানে ওই কুসুম গরমের বেশি যেন না হয়। তো যাক, এখন যন্ত্রপাতি ছেড়ে নিয়ে হাত দিয়েই আমি এটাকে মেশাতে শুরু করে দিয়েছি, কারণ বুঝে গেছি হাত দিয়েই পোয়া পিঠা মেশানো মানে পোয়া পিঠার যে ব্যাটারটা সব থেকে ভালো হবে। তো যত সুন্দর তুমি হাত দিয়ে মেশাতে পারবে, তত সুন্দর তোমার পিঠে ভেতর থেকে জালিদার হবে। তো খুব ভালো করে আমি গুড়টা শুকনো উপাদানগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং তারপর যেটা যোগ করব এর মধ্যে, সেটা হচ্ছে দুধ। তো আমি এখানে দুধটাকে গরম করে নিয়েছিলাম, তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। ওই একটুখানি কুসুম কুসুম গরম আছে বলতে পারো। তো একসঙ্গে বেশি দুধ আমি দিচ্ছি না, একটু একটু করে দুধ দিচ্ছি এবং হাত দিয়ে মেলাচ্ছি। মানে আমি কনসিস্টেন্সি বা ব্যাটারের ঘনত্ব কতটা হবে সেটা হচ্ছে মেজারমেন্ট করেই দুধটা দেবো। তো দুধটা দিয়ে আমি আবার হাত দিয়ে খুব ভালো করে মেশাবো। আর এটা হাত দিয়েই করো বন্ধুরা, হাত দিয়ে যত ভালো করে করবে পিঠে তোমাদের তত সুন্দর করে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। যদিও আমি এখনও এটাকে অনেকক্ষণ ধরেই মাখবো, কারণ হচ্ছে আমি এখানে শুকনো চালের পাউডার ব্যবহার করেছি। তো সেই জন্য মাখামাখির দিকে আমাকে ভালো করে নজর দিতে হবে। তো বন্ধুরা, এখন আসবো যে কিভাবে বুঝবে তোমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, মানে মাখামাখি কতটা অবধি করবে। তো বন্ধুরা, এখানে একটা জিনিস আছে যে তুমি যদি ব্যাটারটা এরকম মানে মাখিয়ে নেওয়ার পর এরকম ফিঙ্গার ডিপ করো, তো ফিঙ্গারের চারপাশে যদি ব্যাটারটা একদম সুন্দরভাবে কোটিং হয়ে যায়, তাহলে বুঝে যেও যে তোমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আচ্ছা, ব্যাটারটা কিন্তু মালপোয়া বানানোর কনসিস্টেন্সি বা ঘনত্বে এসে গেছে, কিন্তু যেহেতু আমি শুকনো চালের আটা ব্যবহার করেছি, তো তাই জন্য আমি আর একটু দুধ মিশিয়ে এটাকে পাতলা করে নেব। কারণ হচ্ছে চালের যে আটা আছে মানে শুকনো জিনিসগুলো আছে, এগুলো কিন্তু খানিকটা রেস্টে রেখে দিলে অনেকটা হচ্ছে দুধ অ্যাবজর্ব করে নেবে বা টেনে নেবে। তো যাক, আমাদের ব্যাটার কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টা আমি রেখে দেবো সেট হওয়ার জন্য, তার থেকে বেশিও রাখতে পারো। তো প্রায় 2 ঘন্টা পরে আমি এলাম, ব্যাটারটা দেখছি কতটা সেট হয়ে গেছে। তো চামচ দিয়ে দেখছি খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। আমার যেরকম কনসিস্টেন্সি চাই সেরকম কনসিস্টেন্সি বা ঘনত্বের এটা তৈরি হয়ে গেছে। আর যদি এই পর্যায়ে এসে দেখো ব্যাটারটা খুব বেশি থিক হয়ে গেছে বা মোটা হয়ে গেছে, তাহলে একটু দুধ বা জলও যোগ করতে পারো। আর যদি খুব পাতলা হয়ে যায়, তাহলে একটুখানি ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে পারো। তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলের পিঠা বা পোয়া পিঠা বলছি যখন, তো তেল তো লাগবেই, তাই না? তো তেলটা একটু গরম হয়ে যেতেই একদম হাতা ভরে সুন্দর করে গোল করে আমি তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। ব্যাস, তারপর ওয়েট করব এটা ফুলে ওঠার জন্য। এই দেখো, ধীরে ধীরে আমাদের পোয়া পিঠা বা তেলের পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি চারদিক থেকে একটু করে তেল এরকম করে ওপর দিকে ছিটিয়ে দিলাম, আর দেখো কি সুন্দর গোল হয়ে একদম ফুলে উঠে গেছে। ব্যাস, একদিকটা লাল হলে ফ্লিপ করে দেবো, বেশি কিন্তু ভাজবো না। আর গুড় থাকার জন্য আমি গুড় যেহেতু দিয়েছি, কালারটা একটু ডার্কার সাইডে আসছে। চিনি দিয়ে করলে কিন্তু এতটা ডার্ক কালার আসবে না। ব্যাস, বলতে বলতেই ভাজা হয়ে গেল আমাদের পোয়া পিঠা। এর থেকে বেশি ডার্ক করলে পুড়ে যাবে। তো এইভাবেই আরও একটা আমি পোয়া পিঠা বা তেলের পিঠা বানিয়ে ফেলবো। এবং এই যে তেলের মধ্যে থেকে সুন্দর গোল হয়ে বাইরে বেরিয়ে আসা, এটা দেখতে যে কি ভালো লাগে আমার।
তো পিঠেটার এক সাইড তো হয়ে গেছে, এবার উল্টে নেই পিঠেটা। আমি যতক্ষণ পিঠেটাকে উল্টে নিচ্ছি ততক্ষণ তোমরা আমাকে বলো কে কে আছো তোমরা যারা পোয়া পিঠা বা তেলের পিঠা খেতে ভালোবাসো, আর যদি না ভালোবাসো তাহলে কোন পিঠা খেতে ভালোবাসো, কোনটা তোমাদের ফেভারিট পিঠা কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো বন্ধুরা, আমাদের পোয়া পিঠা রেডি হয়ে গেছে, একদম সুন্দর নরম হয়েছে আর একদম ফুলকো ফুলকো হয়েছিল। তো চলো এবার একটাকে কেটে দেখি ভেতর থেকে কেমন হলো, সেটা তো তোমাদেরকে দেখাতে হবে তাই না। তো এই দেখো আমি একটা পোয়া পিঠা নিয়ে ওটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, আর ভেতর থেকে দেখো কি সুন্দর জালিদার হয়েছে তাই না। তো বন্ধুরা কি ভাবছো, যাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো এত সুন্দর তেলের পিঠা, খুব সহজেই, বাস কয়েকটা ব্যাপার মাথায় রেখো তাহলেই হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, সবাই খুব ভালো থেকো, টাটা।